গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 51। আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়। তো অনেকবার পড়েছি কর্মের ব্যক্তার্থ যথার্থ। গত ক্লাসে আমি বলে দিয়েছি অলরেডি যে 4টা নিয়ম, একটা বাড়লে আরেকটা কমে। 1 নাম্বার যদি হয়, আমরা পদের ব্যক্তার্থ থেকে শুরু করব, ঠিক আছে? পদের ব্যক্তার্থ যদি বাড়ে তাহলে আমরা কি করব, যে একটা যেহেতু বাড়ে আমরা পরের অংশটা নিজেরা লিখতে পারবো যথার্থ কমে। আমি এখান থেকে আজকে শুরু করব। আর তোমাদের আগে বলেছি 1 পড়লে 1-এর বিপরীত হচ্ছে 4, অর্থাৎ উল্টা দিক থেকে লিখবে। 2 নাম্বার পড়লে 2-এর বিপরীত হচ্ছে 3। তাহলে আর এই অ্যান্সারটা প্রত্যেক বছরই ঘুরে ফিরে আসে, মানে এটা আসবেই। এবং আমরা যখন পড়বো এই অ্যান্সারটা আমরা কি করব, লিখে পড়ব। আমার বিশ্বাস এখন তোমাদের এটার মধ্যে কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে? তাহলে প্রথম নিয়মটাই বলছি, পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। একটা জিনিস মনে রাখো, আমি ডিটেলস লিখবো না, আমি জাস্ট তোমাদের নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। আচ্ছা, ধরো মানুষ পদের ব্যক্তার্থকে আমরা সবাই জানি, মানুষ পদের ব্যক্তার্থ সব মানুষ। এখন এই সব মানুষের সাথে যদি তুমি অন্যান্য প্রাণী যোগ করো, অন্যান্য প্রাণী, তাহলে কি হবে? ইকুয়াল টু সব প্রাণী। তাহলে কি হলো, মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ। আমি ওই লাইনটা লিখলাম না, এটা তোমরা নিজেরা লিখে নিও। সব মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করলে কি হয়? সব প্রাণী। তাহলে কি হলো, আমাদের ব্যক্তার্থ বেড়ে গেল। আচ্ছা, এখন ব্যক্তার্থ যদি বেড়ে যায়, যথার্থটা কি হবে? আমরা জানি মানুষ পদের যথার্থ, মানুষ পদের যথার্থ জৈব বৃত্তি প্লাস বুদ্ধি বৃত্তি। এটা মানুষ পদের যথার্থ হচ্ছে জৈব বৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কিন্তু যথার্থ ব্যক্তার্থ বেড়ে যাওয়ায়, যেহেতু আমরা পেয়েছি সব প্রাণী, আর প্রাণীর যথার্থ হচ্ছে প্রাণীর যথার্থ জৈব বৃত্তি। তাহলে দেখো তো তুমি, ব্যক্তার্থ বেড়ে গেল, মানুষের সাথে তুমি যখন অন্যান্য প্রাণী যোগ করলো, ব্যক্তার্থ বেড়ে কি হলো? সব প্রাণী। আমরা জানি মানুষের থেকে প্রাণীটা হচ্ছে বড়। সব প্রাণী পেয়ে গেলাম। এখন মানুষ পদের যথার্থ আমরা জানি জৈব বৃত্তি আর বুদ্ধিবৃত্তি, আর সব প্রাণীর যথার্থ কি? জৈব বৃত্তি। তাহলে কি হলো, ব্যক্তার্থটা বাড়লো ঠিকই, এখানে ব্যক্তার্থ বাড়লো, কিন্তু যথার্থটা কমে গেল। এখানে তোমাকে কমাতে হবে না, অটোমেটিকলি কমে যাবে। তুমি যদি এই অংশটুকু করতে পারো, তুমি যদি প্রথম অংশটুকু ব্যক্তার্থটা দেখাতে পারো, যথার্থটা তোমার এমনি বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা শুরু করবা, মেইনলি শুরু করবা প্রত্যেকটা অ্যান্সার মানুষ দিয়ে, ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা হয়ে গেল। আমি এখন 2-3 করাবো না, আমি 4-এ চলে যাব। 1 করার পরে তোমরা পরীক্ষার খাতায় একটা পেজের মতো বাদ রাখবে, বা কম একটা পেজ বাদ রাখবে। তুমি 4 নাম্বারে পাশেরটার থেকে করতে থাকবে। তাহলে 4 নাম্বার আমি করব, এখান থেকে যাব। আমি কি বলছি, 4 হচ্ছে 1-এর বিপরীত, যথার্থ কমলে। তাহলে 4 আমি লিখব, কোনো পদের কথাটা লিখলাম না, যথার্থ কমলে, যথার্থ কমলে যথার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। তুমি যথার্থ কমাও। যথার্থ কিভাবে কমাবা? তুমি লিখবা, আমরা জানি মানুষ পদের যথার্থ, মানুষ পদের
জাতর্থ জৈব বৃত্তি প্লাস বুদ্ধি বৃত্তি। এখন তুমি জাতর্থ যদি কমাও, ঠিক আছে, এখন জীববৃত্তি, এখন জৈব বৃত্তি মানুষ পদের ব্যক্তার্থ বেড়ে গিয়ে সকল মানুষ থেকে যদি সকল জীব করো। আচ্ছা, জাতর্থটা তুমি কমাও। জাতর্থটাকে তুমি কিভাবে কমাবে? আমরা মানুষ পদের সাথে অন্যান্য প্রাণী যোগ করলে ঠিক এই কথাটাই, মানুষ পদের সাথে মানুষ প্লাস অন্যান্য প্রাণী, কি হলো আমি উপরে লিখে দিচ্ছি। এটা কি 4 নাম্বার? তো আমি এখানে দিচ্ছি মানুষ প্রায় অন্যান্য প্রাণী, কি হলো সকল প্রাণী। আচ্ছা, সকল প্রাণী, যখন আমরা মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করি তখন হয় সকল প্রাণী। সুতরাং আমাদের জাতর্থটা কমে যায়। কেননা, তখন তুমি নিজে থেকে লিখবে, কেননা মানুষ পদের জাতর্থ তো লিখে দিয়েছ। মানুষ পদের জাতর্থ যদি জৈববৃত্তি বুদ্ধিবৃত্তি হয়, কিন্তু জাতর্থটা যদি আমরা কমাতে চাই, মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করি, তাহলে আমরা শুধু পাই সকল প্রাণীর, এখানে লিখতে পারো সকল প্রাণীর জাতর্থ জৈব বৃত্তি। সুতরাং জাতর্থ কমালে মানে তুমি জাতর্থটা কমাতে চেয়েছো, জাতর্থটা কমাতে গিয়ে তুমি কি করেছো? মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ দিয়েছো। জাতর্থটা করলো ঠিকই, ব্যক্তার্থটা যেহেতু সকল প্রাণী হয়ে গেল, জাতর্থ কমালে ব্যক্তার্থ পায়। ঠিক আছে, মানে একে যা লিখবা সেম চালেও তুমি সেই একই কথাই লিখছো। আবার সেম কথাটা দিলেও তোমার ভুল হবে না। আমি আমার দেখাচ্ছি, জাতর্থ করলে ব্যক্তার্থ কীভাবে পাচ্ছে। মানুষ পদের জাতর্থটা আগে লিখে নিবে। জাতকটা লেখার পরে তুমি কী করবে, মানুষের সাথে যদি অন্যান্য প্রাণী যোগ করি আমার কি হয়, সব প্রাণী। আর প্রাণীর জাতর্থ হচ্ছে জৈববৃত্তি। সুতরাং এখানে জাতর্থটা যদি আমি কমাই, ঠিক আছে, জাতর্থটা যদি জৈববৃত্তি পাই কিন্তু ব্যক্তার্থটা বেড়ে যায়। আগে ছিল মানুষ, মানুষের ব্যক্তার্থ ছিল মানুষের ব্যক্তার্থটা অটোমেটিকলি মানুষ থেকে মানুষের চেয়ে প্রাণীটা হচ্ছে বড়, তখন এক কথায় লিখে দেবে। এবং বইতে সম্পূর্ণ ডিটেলস আছে। পেজ নাম্বার হচ্ছে 50 থেকে 52। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাব 2 নম্বরে। আচ্ছা, প্রথমটা কি পড়েছিলাম, পদের ব্যক্তার্থ বাড়লে জাতর্থ কমে। প্রথমটা শুরু করব ব্যক্তার্থ বাড়িতে, দ্বিতীয়টা শুরু করব পদের ব্যক্তার্থ কমবে। ব্যক্তার্থ কমলে জাতর্থ বাড়ে, এটা হচ্ছে 2 নাম্বার। ব্যক্তার্থ কমা, মানুষ পদের ব্যক্তার্থ, মানুষ পদের ব্যক্তার্থ সব মানুষ, এর সাথে আবার সব মানুষের সাথে কথাটা লেখা থাকলে এর সাথে সভ্য মানুষ যদি যোগ করি তাহলে কি হবে, মানুষ প্লাস
সভ্য মানুষ। আচ্ছা, না, মানুষ পদের ব্যাখ্যাটা হচ্ছে সব মানুষ। এর সাথে যদি অসভ্য মানুষ, অসভ্য বা অশিক্ষিত মানুষ দিতে পারো, অসভ্য মানুষ যদি বাদ দিই, অসভ্য মানুষ যদি বাদ দিই, মানুষ মাইনাস অসভ্য, মানুষ মাইনাস অসভ্য ইকুয়ালটি কি হবে? সব সভ্য মানুষ। অর্থাৎ মানুষ থেকে আমি মাইনাস কি দিলাম? অসভ্য মানুষকে। তাহলে আমি কি পাবো? সব সভ্য মানুষ। তোমরা বুঝতে পারছো, মানুষের থেকে যদি মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করি তাহলে একটা অংশ পাওয়া গেল, তাহলে অটোমেটিক তোমার ব্যাক্তার্থটা কমে গেল। ব্যাক্তার্থ কমে যাওয়ায় আর তুমি এখানে লিখবে এর জাতর্থ হচ্ছে, মানে সব সভ্য মানুষের জাতর্থ হচ্ছে, এর জাতর্থ হচ্ছে, বলতো কি হবে? জৈব বৃত্তি প্লাস বুদ্ধি বৃত্তি প্লাস সভ্যতা। আমি বলছি, ব্যাক্তার্থ কমলে জাতর্থ বাড়ে। মানুষ পদের ব্যাক্তার্থ কি হচ্ছে? মানুষ পদের ব্যাক্তার্থ হচ্ছে সব মানুষ। এখন তুমি সব মানুষ থেকে যদি অসভ্য বা অশিক্ষিত ধরো, অশিক্ষিত মানুষকে বাদ দাও, তাহলে তুমি কি পাচ্ছ? সব শিক্ষিত মানুষ। আর অসভ্য লিখলে সব সভ্য মানুষ পাচ্ছ। তুমি মাইনাস করে এখানে দেখালে কিন্তু সব সভ্য মানুষ। তাহলে সব মানুষের তুলনায় সব সভ্য মানুষ হচ্ছে কম। তাহলে অটোমেটিকলি আমাদের ব্যাক্তার্থটা কমে গেল। আর ব্যাক্তার্থ যদি কমে যায়, তোমার জাতত্বটা এমনি বাড়ে। কীভাবে বাড়ে? মানুষ পদের জাতত্ব হচ্ছে জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর যেহেতু সভ্য মানুষ যোগ হয়েছে আরেকটা জাতত্ব সভ্যতা। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। 2 লেখার পরে 2-এর বিপরীতটা হচ্ছে 3। আমি জাতর্থ বাড়ে থেকে শুরু করব, ঠিক আছে? জাতর্থ বাড়লে ব্যাক্তার্থ কমে। আচ্ছা, জাতর্থটা তুমি বাড়াও। জাতর্থটা কিভাবে বাড়াবে? ঠিক এই কথাটাই লিখবে, ঠিক আছে? মানুষ পদের সাথে যদি আমরা ঠিক এই লাইনগুলোই লিখে দাও, তোমার ভুল হবে না, ঠিক আছে? আমরা জানি যদি এভাবে রাখো, মানুষ পদের জাতর্থ হলো, এখানে তো যেহেতু ব্যাক্তার্থ কমে, ব্যাক্তার্থ দিয়ে শুরু করেছো, এখানে জাতর্থ দিয়ে শুরু করো। মানুষ পদের জাতর্থ হলো জৈব বৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। মানুষ পদের জাতর্থ হলো জৈব বৃত্তি। হ্যাঁ, এখন এর জাতর্থ বাড়াতে গেলে এর সাথে যদি সভ্য মানুষ, ওখানে বিয়োগ করে লিখেছি, এখানে যোগ করে লিখি, যোগ করি, অর্থাৎ মানুষ প্লাস সভ্য মানুষ। জাতর্থ দ্বারায় লিখে দিলে তুমি, জাতর্থ দ্বারায় জৈব বৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। অর্থাৎ প্রথমে ছিল শুধু এই দুইটা, ঠিক আছে? আমাকে জাতত্ব বাড়াতে বলেছে, তুমি জাতত্ব বাড়িয়ে দিয়েছো এটা। সুতরাং মানুষ পদের তুলনায়, তারপর লিখে মানুষ পদের তুলনায় সভ্য মানুষ হচ্ছে কম। সভ্য মানুষ কম ব্যাক্তার্থ, কার তুলনায়? মানুষ
পদে বুঝতে পেরেছি আমি। অর্থাৎ মানুষ পদের সাথে তিনে যা লিখবে উল্টা দিক থেকে তাই কথাটা লিখবে। এখানে ব্যক্তার্থ দিয়ে শুরু করেছ, এখানে জাতার্থ দিয়ে শুরু করেছ। তোমরা শুধু মুখস্থ করবে মানুষের ব্যক্তার্থ জাতার্থ কি, আর মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সব মানুষ। এই জিনিস দুটো যদি বুঝতে পারো তোমরা অটোমেটিকলি লিখতে পারবে। আমার বিশ্বাস এটাতে তোমরা ফুল মার্কস তুলে নিয়ে আসবে পরীক্ষায়, ঠিক আছে? আর না বুঝলে তো কমেন্ট করবে। এখন একটা তোমাদের ছক আছে বইতে, ঠিক আছে? তোমরা ছকটা যদি নাও দাও, চিত্রটা তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? চিত্রটা আমি অনেকবার দেখিয়েছি। চিত্রটা তোমরা হাত দিয়ে আঁকবে না, চিত্রটা তোমাদের আঁকতে হবে কাঁটা কম্পাস দিয়ে, এবং দুটা চিত্র যেন সমান হয়। যদি আমি এখানে হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। আর ছক দিলে চিত্র দিতে হবে না, চিত্র ওই বৃত্তটা দিলে ছক দিতে হবে, যে কোনো একটা দিবে। তবে আমার মতে তোমরা বৃত্তটাই দিবে, ঠিক আছে? এবং যখন বৃত্তটা আসবে তখন পাশাপাশি এমন পেজ নিবে যাতে পাশাপাশি আঁকতে পারো, অপর পৃষ্ঠা নিবে না। দুটা চিত্র সমান করে আঁকবে। এখানে নিয়ে লিখবে ব্যক্তার্থে ডি, জাতার্থে ডি। ধরো তুমি কিছুই পারো না, তুমি কিচ্ছু পারো না, কিন্তু তুমি জানো ব্যক্তার্থিক দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে প্রাণী। তাহলে তুমি এখানে কি লিখবে? তুমি এখানে লিখবে প্রাণী, মানে এটা সবচেয়ে বড়। আর বাইরেটার কি লিখবে? বাইরে লিখবে, আচ্ছা এইটা লিখবো প্রাণী। এখানে তুমি লিখো, এখানে কি হবে? ব্যক্তার্থ যেহেতু লিখছি, প্রাণীর ব্যক্তার্থ কি? সব প্রাণী। এটা আমরা সব জানি, ছোট ছোট করে লিখলাম। দ্বিতীয়টা কি ছিল? মানুষ। মানুষ, তাহলে এখানে কি হবে? সব মানুষ। ক্লিয়ার? আচ্ছা সবচেয়ে ছোটটা কি ছিল? সভ্য মানুষ। সভ্য মানুষ। তুমি এখানে কি লিখবে? সব সভ্য মানুষ। ব্যাস। জাতার্থের দিক থেকে সবচেয়ে বেশি কে ছিল? সভ্য মানুষ, কারণ তিনটা জাতার্থ আছে। তাহলে এখানে তুমি লিখে ফেলো জাতার্থের দিক থেকে সভ্য মানুষ। আর এখানে জাতার্থগুলো লিখে দাও। প্রথমে জৈব বৃত্তি সবসময় লিখবে, কারণ জৈব বৃত্তিটা সবার আছে, ঠিক আছে? আমি ছোট ছোট করে লিখলাম, তোমরা সবাই জানো। জৈব লিখলাম, তারপর লিখলাম বুদ্ধির বৃত্তিগুলো লিখলাম না। এখানে হচ্ছে সভ্যতা, এটাই পুরোটা লিখলাম। দ্বিতীয়টা কি ছিল? মানুষ। মানুষের কি আছে? জৈব বৃত্তি প্লাস বুদ্ধি বৃত্তি। ক্লিয়ার? আর এখানে ছিল কি? সবচেয়ে ছোটটা হবে কি? প্রাণী। কেননা এখানে প্রাণীটা কেন ছোট? এটার জাতার্থ সবচেয়ে কম কি আছে? শুধু জৈব বৃত্তি। মনে থাকবে? তাহলে এটার ভুল হওয়ার কিচ্ছু নেই। তাহলে দেখো, তারপরে তুমি লিখে উপরে চিত্র থেকেই দেখা যায় ব্যক্তার্থের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে প্রাণী, এবং জাতার্থের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে সভ্য মানুষ। এটা তুমি যদি পড়ো, এখানে এমনি মুখস্থ করলে তোমার হবে না। তুমি দেখে দেখে তোমার যা আছে এই কথাগুলো তুমি নিজে, তোমরা সম্পাদ্য করেছো না, ক্লাস 9-10 তো সম্পাদ্য করে এসছো, এরকম দেখে দেখে লিখে দিবে যে ব্যক্তার্থের দিক থেকে সবচেয়ে বড় প্রাণী, তারপরে মানুষ, তারপরে সভ্য মানুষ। জাতার্থের দিক থেকে সবচেয়ে বড় সভ্য মানুষ, জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সভ্যতা, তারপরে মানুষ, তারপরে প্রাণী। এই কথাগুলোই তুমি নিচে লিখে দিবে তোমার মতো করে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি সমালোচনা পড়াবো। সমালোচনা মানে হচ্ছে এটিকে একই প্রকৃতির, মানে এটা দিলে 4 নাম্বারের কোশ্চেনটা থাকে, ঠিক আছে? তো এ পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।